পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন আর জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি এসেছেন। আমি যেন মনে একটু বল পেলাম। ঈশ্বর পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখখানা শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ! গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখিনি ঠাকুর মশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই দেখি মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলে না। তারপর সকালে গরু দুটো মারা গেল ঠাকুর মশাই। সকাল থেকে আমার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এসছেন ভালোই হয়েছে। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ ঘনিয়ে আসছে। খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ সাধু কোথায় যেন মিলিয়ে গেলেন। আমি অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ আমি সেটা তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করবে। আর
শোনো মাধব, আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারদিকে গণ্ডি কেটে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকবো মাধব। বাড়ি সবাই শুয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আগে হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এইখানটাই ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো তো মাধব। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজেই চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল।